ইন্ডিয়ান মার্কেটের খারাপ সময় প্রায় শেষ। এফআইআই হয়তো ইন্ডিয়াতে আবার ফিরে আসতে চলেছে। অ্যাকচুয়ালি যারা এফআইআই কিনবে বা বিক্রি করবে, এটা কাদের উপর ডিপেন্ড করে, কাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এফআইআই ডিসাইড করে কিনবো কি বিক্রি করব। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটা এসেছি। তার আগে আমি বলে দিই যে আজকের ইন্ডিয়ান মার্কেট আজকের মার্কেট কিন্তু একটু গ্যাপ ডাউন ওপেন হওয়ার চান্স আছে। তার কারণ হচ্ছে যে সেই ডোনাল্ড ট্রাম্প আগের দিন ফক্স হিস্ট্রিতে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমেরিকা একটা ট্রানজিশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে দাঁড়িয়ে একটা রিসেশন আসতে পারে। এবারে রিসেশন আসতে পারে খবর শুনে আমেরিকার প্রত্যেকটা ইন্ডেক্স, SP50 হোক বা ডাউ হোক, প্রত্যেকটা ন্যাসড্যাক হোক, প্রত্যেকটা নেগেটিভে ট্রেড করছে এবং গোটা ওয়ার্ল্ডের মার্কেট নেগেটিভে ট্রেড করছে। তো এর একটা প্রভাব কিন্তু ইন্ডিয়ান মার্কেটেও পড়বে এবং এটা এক্সপেক্টেড ছিল। এটা নিয়ে কোনো ভাবনা চিন্তার কারণে এক্সপেক্টেড ছিল। কারণ আমি অলরেডি যখন ভিডিও বানিয়েছিলাম, এর আগের ভিডিওগুলো যদি আমার চ্যানেলে দেখো তাহলে দেখতে পাবে যে আমি পরিষ্কার করে একটা কথা বলে দিয়েছিলাম যে 21,800 যে লেভেলটা আছে, সেই 21,800 লেভেলটাকে মার্কেট টাচ করবে তবেই উপরের দিকে যাবে। এবার উপরের দিকে যাবে এই কথাটা আমি কেন বলছি, তার কারণ হচ্ছে যে 4টে রিপোর্ট এসছে, মানে ওয়ার্ল্ডের যত বড় বড় এফআইআই সংস্থা আছে তারা মেনলি এই 4টে ব্রোকারেজ ফার্ম, যারা বিদেশি ব্রোকারেজ ফার্ম, তাদেরকে প্রভাবিত করে। সেগুলো হচ্ছে যে ব্যাঙ্ক অফ আমেরিকা আছে, জেফ্রি আছে, যেটা গত সপ্তাহে এসছে এই দুটো রিপোর্ট। এই সপ্তাহে রিসেন্টলি দুটো রিপোর্ট এসছে, একটা হচ্ছে যে মর্গ্যান স্ট্যানলি আর হচ্ছে গোল্ডম্যান। তো আমি আজকের এই ভিডিওতে আমি এই মর্গ্যান স্ট্যানলি এবং গোল্ডম্যান, ব্যাঙ্ক অফ আমেরিকার প্রত্যেকের ভিউটা শেয়ার করব। এবং শুধু তাই নয়, এদের সাথে আমি সেই সমস্ত রিপোর্টগুলোই যে স্টকগুলোকে রেকমেন্ড করেছে সেই স্টকগুলোকে শেয়ার করব, যে এই স্টকগুলো ভবিষ্যতে বাড়তে পারে। তো ইন্ডিয়ান মার্কেট পজিটিভ কেন হবে এর কারণ আমি বলছি। ব্যাঙ্ক অফ আমেরিকা বলেছে ডিসেম্বর 2025 পর্যন্ত, নিফটি 25,500 যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, গোল্ডম্যান বলছে নিফটি যেতে পারে 27,000 পর্যন্ত ডিসেম্বর 2025, এই বছরের শেষ। আচ্ছা, জেফ্রি বলছে 26,600। মানে আমরা তিনটে রিপোর্ট আমি দেখলাম, তিনটে রিপোর্টেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বছরের শেষে মার্কেট কিন্তু প্রায় 13 থেকে 14% রিটার্ন দেবে বটম থেকে। অর্থাৎ এই বছরের মানে আমরা যে পজিশনে শেষ করেছিলাম সেপ্টেম্বরের দিকে, সেই পজিশনে কিন্তু এই বছরের শেষের দিকে যেতে পারে এবং এটাকে ছাড়িয়েও যেতে পারে, সেরকমও পসিবিলিটি আছে, এটা বলছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এটা বলার পিছনে কারণ সেটা হচ্ছে Q4 রেজাল্ট। এর প্রভাব আমরা কবে থেকে দেখবো? বেসিক্যালি Q4 যে রেজাল্ট, মানে আমাদের এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের শেষে Q4 শেষ হচ্ছে, তারপরে যে রেজাল্ট আসবে, এখানে দুটো রেজাল্ট পাবলিশ হবে, একটা কোয়ার্টারলি, একটা হচ্ছে অ্যানুয়ালি। তো অ্যানুয়ালি রেজাল্ট যখন পাবলিশ হবে না, তখন আমরা দেখতে পাবো যে সমস্ত কোম্পানিগুলো এতদিন ধরে খারাপ পারফর্ম করছিল, সেই সমস্ত কোম্পানিগুলো আবার ভালো পারফরমেন্স দিকে চলে যাবে। মানে Q4 রেজাল্ট কিন্তু আমাদের এক্সপেকটেশনের থেকে ভালো হবে। ইন্ডিয়ান জিডিপির ক্ষেত্রে আমি যদি বলি, তো ইন্ডিয়ান জিডিপি যেখানে 6.5% এক্সপেক্টেড আমাদের অ্যানুয়াল রিটার্ন, সেটাকে 6.5%টাকে হয়তো ছাড়িয়েও যেতে পারে, এরকম একটা পসিবিলিটি রয়েছে। তো এই রিপোর্টগুলো বলা হচ্ছে যে ইন্ডিয়ান মার্কেট এখন এতটাই প্যানিক সিচুয়েশনে রয়েছে যে তারা ভালো খবরগুলোকে পাত্তাই দিচ্ছে না। ভালো খবর ইন দ্য সেন্স কোনগুলো ভালো খবর? একটা হচ্ছে যে কাঁচা তেলের দাম কম, কাঁচা তেলের দাম প্রায় $70 কাছাকাছি। এটা কিন্তু বিশাল ভালো খবর, কারণ ইন্ডিয়া একটা বিশাল পরিমাণে তেল কিন্তু ইম্পোর্ট করে। এবারে তেলের দাম যদি কম হয় তাহলে কিন্তু ভারতের হাতে, সরকারের হাতে টাকা থাকবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করার জন্য। আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে সরকার টাকা খরচ করে বিভিন্ন কোম্পানিগুলোকে দিয়ে কাজ করবে, IRFC হোক, RVNL হোক, বা রেলটেল হোক, বা আমি রেলেরগুলো বললাম, অথবা IRB ইনফ্রাস্ট্রাকচার হোক, এই সমস্ত কোম্পানিগুলো যেগুলো ভারতের যে সমস্ত কোম্পানিগুলো গভর্নমেন্টে বরাত নিয়ে কাজ করে, তারা কিন্তু ভালো পজিশনে যেতে পারে, সম্ভাবনা আছে। প্লাস ডিফেন্স সেক্টরও, এই সাথে ডিফেন্স সেক্টরও কিন্তু যোগ হবে। কাজেই তেলের দাম কমাটা কিন্তু ভালো সংকেত, 1 নাম্বার। 2 নাম্বার সেটা হচ্ছে যে ব্যাংকিং সেক্টরে লিকুইডিটি সমস্যা। আমরা একটা জিনিস দেখেছি যে আমাদের এখানে সিআরআর কমানো হয়েছিল, তারপরে তোমার ব্যাংক রেট কমানো হয়েছিল, তারপরেও কিন্তু লোন সস্তা হচ্ছিল না। লোন যখন সস্তা হচ্ছে না মানে কি, সরকারের হাতে টাকা, মানে মানুষের হাতে টাকা যাচ্ছে না। মানুষের হাতে যাতে টাকা যায়, তাই জন্য সরকার কি করেছে, ব্যাংকগুলোর হাতে বেশি করে টাকা দিচ্ছে, এটাকে বলে লিকুইডিটি বাড়ানো। তাহলে ব্যাংকগুলোর হাতে যদি বেশি করে টাকা দেয়, দিয়ে ব্যাংকগুলোকে বলছে তোমরা লোন দাও, তাহলে ব্যাংক যদি লোন দেয় তাহলে সেক্ষেত্রে এর প্রভাব কি হতে পারে? এর প্রভাব হচ্ছে ব্যাংক যখন সাধারণ মানুষকে লোন দেবে, তখন সেই সাধারণ মানুষ
বাড়ি কেনা, গাড়ি কেনা, মোটরসাইকেল কেনা, এই সমস্ত যেগুলো বাল্ক এক্সপেন্ডিচার হয়, যেগুলো বড় বড় পরিমাণে খরচ হয়, সেই সমস্ত খরচগুলোকে বেশি করে করবে। আর সেই সমস্ত খরচ যখনই বেশি করে করবে তখনই কিন্তু মার্কেট চাঙ্গা হবে, কারণ বড় বড় যে কোম্পানিগুলো আছে যারা এগুলো ম্যানুফ্যাকচার করে সেই সমস্ত কোম্পানিগুলোর প্রফিট বেশি হবে, সোজা সাপটা ব্যাপার। তো এই পথেই কিন্তু ইন্ডিয়া এগুচ্ছে। এরপর আমি আসছি যে ভিডিওর শেষ পার্টে, লাস্ট পার্টে আমি আসছি। এখানে আমি সেই সমস্ত স্টকগুলোর কথা বলবো যে সমস্ত স্টকগুলো ব্যাঙ্ক অফ আমেরিকা বলেছে, মর্গ্যান স্ট্যানলি বলেছে, গোল্ডম্যান বলেছে। তো প্রথমে ব্যাঙ্ক অফ আমেরিকায় আসছি। এরা যে স্টকগুলোর কথা বলেছে, 1 নম্বরে হচ্ছে এইচডিএফসি লাইফ, ভালো করে নোট করে নাও, আস্তে আস্তে বলছি। এইচডিএফসি লাইফ, 2 নম্বরে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, 3 নম্বরে এয়ারটেল, 4 হচ্ছে এলএনটি, লুটসন অ্যান্ড এলএনটি যেটা গেলে লার্সন অ্যান্ড টুব্রো যেটাকে বলে, তারপর হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক, তারপরে টাইটান, তারপর হচ্ছে ইনফোসিস, শ্রীরাম ফাইন্যান্স, আইসিআইসিআই ব্যাঙ্ক, আচ্ছা ডিভিস ল্যাব, ইচার মোটর, আর হচ্ছে বাজাজ ফিনান্স। এটা হচ্ছে যে ব্যাঙ্ক অফ আমেরিকার লিস্ট। এবার আমি যদি গোল্ডম্যানে আসি, তো গোল্ডম্যান বলছে আইসিআইসিআই ব্যাঙ্ক, আচ্ছা এপিএল, অ্যাপোলো টিউব, এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স, আর হচ্ছে এয়ারটেল। আর ওখানে রিলায়েন্সে স্পেশাল করে রিলায়েন্সে এনার্জি সেক্টরের কথা বলা হয়েছে, এবং এয়ারটেল, ভারতীয় এয়ারটেল। মর্গ্যান স্ট্যানলির কথা যদি বলি তাহলে মর্গ্যান স্ট্যানলি এয়ারটেলকে বিশাল, এয়ারটেলকে না, রিলায়েন্সকে বিশাল জায়গায় রেখেছে। মর্গ্যান স্ট্যানলি বলছে যে আমি যদি মানে রিলায়েন্সে ইনভেস্ট করা হচ্ছে এখন মানে বেস্ট অপরচুনিটি, মানে রিলায়েন্সের যা ভ্যালুয়েশন তার থেকেও রিলায়েন্স কম জায়গায় আছে, কাজে রিলায়েন্সকে বেস্ট অপরচুনিটি বলেছে মর্গ্যান স্ট্যানলি। এবং মর্গ্যান স্ট্যানলি আর একটা সেক্টরের কথা উল্লেখ করেছে, হচ্ছে কেমিক্যাল সেক্টর, যেটা কিন্তু ভালো পরিমাণে প্রফিট করতে পারে, ভালো পরিমাণে উন্নতি করতে পারে আপকামিং ডেজগুলোতে। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটা একটু কঠিন লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি ডেফিনেটলি এর প্রত্যেকটা পার্ট ধরে ধরে একটা করে ভিডিও করার চেষ্টা করবো, এবং বেসিক যে জায়গাগুলো আছে সেগুলোকে নিয়ে ভিডিও করার চেষ্টা করবো। থ্যাংক ইউ প্রত্যেককে।